আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের টপিক হচ্ছে কার্ভেচার। তো কার্ভেচার স্টার্ট করার পূর্বে আমি কার্ভেচার কি সেটা সম্পর্কে একটু আইডিয়া দিই তোমাদের। আসলে কার্ভেচার দিয়ে আমরা কি বুঝি, যেমন ধরো আমি যদি একটা কার্ভ ড্র করি কার্টেসিয়ান সিস্টেমে, ধরো এটা হচ্ছে আমার একটা কার্ভ। কার্ভটা মনে করে তাহলে এখানে দেখো, আমি যদি বলি এই বিন্দুতে কার্ভটার ব্যান্ডিংটা কেমন, বক্রতা কেমন, বেশি বক্র নাকি কম বক্র, কম্পারেটিভলি দিস পয়েন্ট। আমি দুইটা পয়েন্ট দিচ্ছি এ আর বি। কোন পয়েন্টের চারপাশে কার্ভটা বেশি বক্র, এ না বি? বি। বি পয়েন্টে, রাইট? কারণ তুমি যদি এটাকে এই যে এখানকার যদি ছোট্ট একটা অংশ নাও, হ্যাঁ ছোট একটা যদি চাপ নাও, এই চাপটাকে মনে হবে অনেক বড় একটা সার্কেলের চাপ। যেহেতু অনেক বড় একটা সার্কেল, তাহলে আমরা বলতে পারবো যে রেডিয়াসটা অনেক বড় হবে, রাইট? আর বক্রতাটা হচ্ছে এখানে ছোট, কারণ তুমি দেখো এটা অলমোস্ট স্ট্রেইট মনে হচ্ছে দেখতে। বা আমি যদি আরো ছোট নিই তাহলে মনে হবে অলমোস্ট স্ট্রেইট, রাইট? বাট তুমি যখন এই পয়েন্টটা হিসাব করবা, এই পয়েন্টটা মনে হবে যে এই ছোট্ট একটা সার্কেল থেকে নেওয়া, এই ছোট্ট একটা সার্কেলের চাপ থেকে নেওয়া এই পয়েন্টটা। ওকে, সিমিলারলি এটা আমি কি বলছিলাম, এটা অনেক বড় একটা, এখানে একটা বড় একটা সার্কেল ফিট হবে এই জায়গায়, তাহলে অনেক বড় একটা সার্কেল থেকে আসছে এটা। তাহলে যার বক্রতা যত কম, তার রেডিয়াস অফ কার্ভেচার, এটাকে বলবো আমরা রেডিয়াস অফ কার্ভেচার। এই যে এই দূরত্বটা, যে সার্কেল, আমরা একটা ইমাজিনারি একটা সার্কেল কনসিডার করলাম এখানে, তাহলে এই সার্কেলের সেন্টারটা হচ্ছে রেডিয়াস অফ সেন্টার এটা, তাহলে এই যে দূরত্বটা, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে বক্রতা যদি কম হয়, রেডিয়াস বেশি হবে। আর তুমি এখানে দেখো বক্রতা যদি বেশি হয়, রেডিয়াস কম হবে। কম হবে। তাহলে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, ইন্টারেস্টিং একটা সম্পর্ক। এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচারকে আমরা রো দিয়ে ডিনোট করি, আর বক্রতা বা কার্ভেচারকে আমরা কাপ্পা দিয়ে ডিনোট করি, একটা গ্রিক লেটার কাপ্পা, কে এর মতো আর কি। তো 1/k মানে এটা হচ্ছে কাপ্পা, এই ধরনের করে লিখে। তাহলে এই এই হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক, তারা মানে একদম ডিরেক্টলি ইনভার্সলি প্রপোর্শনাল। রো সমান 1/কাপ্পা বা কাপ্পা সমান 1/রো। এখানে রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, এটা হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর এই যে কাপা যেটা, এটা হচ্ছে আসলে কার্ভেচার। এটা দিয়ে আমরা কার্ভেচার পরিমাপ করব, কেমন বক্র, কার্ভেচার। তাহলে দেখো এখানে আমরা ফিগার থেকে এটা ক্লিয়ারলি বুঝতে পারি যে এখানে কার্ভটা কম বক্র, যার কারণে রেডিয়াস অফ কার্ভেচার বেশি। আর এখানে কার্ভটা বেশি বক্র, এই জন্য রেডিয়াস অফ কার্ভেচার কম। তাহলে এই ফর্মুলাটাই আসলে মানে আর কি তারা। তো তাহলে এই কনসেপ্টের উপর বেস করে আমাকে বলতো স্ট্রেট লাইনের রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? ইনফিনিটি। ইনফিনিটি ইনফিনিটি হবে। আর কার্ভেচার জিরো। জিরো কারণ মানে তো স্ট্রেট লাইন, কোনো কার্ভ নাই, কোনো কার্ভেচারই নাই, দ্যাটস ওয়াই স্ট্রেট, রাইট? তাই যেহেতু কোনো কার্ভেচার ক্রিয়েট হচ্ছে না, এটা স্ট্রেট, তাহলে কার্ভেচার হচ্ছে কাপা হচ্ছে জিরো। আর আমরা জানি 1/0 এটা হচ্ছে ইনফিনিটি, এই জন্য আমরা কি বললাম, এই যে রেডিয়াস অফ কার্ভেচার যেটা, সেটা হচ্ছে আসলে ইনফিনিটি আর কি স্ট্রেট লাইনের ক্ষেত্রে। তো এই কনসেপ্টটা আমরা এখন ম্যাথমেটিক্যালি কোনো একটা পয়েন্টের জন্য কিভাবে ক্যালকুলেট করব, কোনো একটা পয়েন্টে এই কার্ভের উপরস্থ এই বিন্দুতে কার্ভেচারটা কেমন, সেটার পরিমাপটা কিভাবে আমরা হিসাব করব, তার জন্য আমাদের ফর্মুলা আছে। তো আচ্ছা, কার্ভেচারটা এখানে দেখো, তুমি এখানে ডেফিনিশনটা সুন্দর করে দেওয়া আছে। এই ফিগারটা তুমি খেয়াল করো, এটাই হচ্ছে আমার বক্ররেখা। ওকে, আমরা পি বিন্দুর কার্ভেচার বলতে আসলে কি বুঝবো, বক্ররেখার উপরস্থ পি বিন্দুতে কার্ভেচারটা কেমন। তো দেখো, when q tends to p, কিউ যখন পি এর দিকে যাবে, তখন এই যে এন বিন্দুটা, এটা আসলে কি, এই যে তোমার এটা কিন্তু দুইটাই কিন্তু লম্ব। হ্যাঁ, এই যে ট্যানজেন্ট পি বিন্দুতে, ট্যানজেন্ট পি ও ও না, মানে এই যে এটা হচ্ছে ট্যানজেন্ট পি বিন্দুতে, আমি যদি দেখাই, এটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এটা হচ্ছে তার উপর লম্ব। সিমিলারলি কিউ বিন্দুতে এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে তার উপর লম্ব। তো দেখো, তাহলে দুইটা লম্ব এই বিন্দুতে ইন্টারসেক্ট করে। এখন যদি কিউ যদি আস্তে আস্তে ক্লোজ হয় পি এর দিকে, তাহলে মনে করো একটা পর্যায়ে এসে তোমার ট্যানজেন্ট হবে এখানে, তখন লম্বটা হয়ে যাচ্ছে এখানে, তার মানে আরো একটু উপরে যাবে। এভাবে যত ক্লোজ হবে, তার মানে কি, এই যে এন বিন্দুটা আস্তে আস্তে একটা বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে, সি বিন্দুর দিকে অগ্রসর হচ্ছে। এই সিটাই হচ্ছে আসলে সেন্টার অফ কার্ভেচার।
তাহলে আমরা তখন বলবো যে এই যে সিপি এটাই হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার এবং তার রেসিপ্রোকাল যেটা 1/c কার্ভেচার। বুঝতে পারছো? এই যে when q tends to p and tends to a definite position c, এই এন্ডটা আস্তে আস্তে যেমন এখানে আসলে এখানে যাবে, আরো ক্লোজ হলে সি এর আরো ক্লোজ হবে, মানে একটা নির্দিষ্ট বিন্দুর ক্লোজ হচ্ছে আস্তে আস্তে, সেই নির্দিষ্ট বিন্দুটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার, এবং সেই সেন্টার থেকে ওই পি বিন্দুর দূরত্বটাই হচ্ছে আসলে রেডিয়াস অফ কার্ভেচার এবং তার রেসিপ্রোকালটাই হচ্ছে কার্ভেচার। ওকে, এখন ম্যাথমেটিক্যালি আমরা জিনিসটা পরিমাপ করব কিভাবে? আমাদের কার্টেসিয়ান সিস্টেমে একটা ফর্মুলা আছে, পোলার সিস্টেমে আবার ডিফারেন্ট ফর্মুলা। তাহলে আমরা ফার্স্টে কার্টেসিয়ান সিস্টেমের যে ফর্মুলাটা, ডেরাইভেশনটা আমার দরকার নাই, আমি ফর্মুলাটাই আমি তোমাদের দেখাই। এই হচ্ছে আসলে ফর্মুলা। কার্টেসিয়ান সিস্টেমে রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে এটাই। ওকে, বা তুমি এই ফর্মুলা দিয়েও আসলে ব্যাপারটা কি একটু আইডিয়া পাবা তুমি। এই যে কাপা সমান ডি সাই বাই ডিএস, এটা দিয়ে একটা আইডিয়া পাবা। কি আইডিয়া আমি তোমাকে দেখাই। কাপা সমান মানে কার্ভেচার সমান হচ্ছে ডি সাই বাই ডিএস। তার মানে কি? এটা রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গেল, রাইট? স্লোপ, রেট অফ চেঞ্জ অফ স্লোপ, মানে স্লোপের যে অ্যাঙ্গেলটা আর কি। স্লোপ বলতে তো আসলে টেন সহ বোঝায়, এটা শুধু অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা উইথ রেসপেক্ট টু এস। এস মানে হচ্ছে আর্ক লেংথ, চাপের দৈর্ঘ্য। মানে তুমি দেখো এখানে চাপের দৈর্ঘ্যটা কিভাবে পরিবর্তিত হচ্ছে, মানে তোমার এই যে অ্যাঙ্গেলের সাপেক্ষে চাপের দৈর্ঘ্য, যে এটা হচ্ছে তোমার এই হচ্ছে তোমার অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা হচ্ছে এটাই হচ্ছে ডি সাই, আর এটা হচ্ছে ডিএস চাপ। তার মানে এটা যখন এদিকে আসবে এই অ্যাঙ্গেলটা পরিবর্তন হবে কার সাপেক্ষে? চাপের দৈর্ঘ্য সাপেক্ষে। মানে চাপের দৈর্ঘ্য যখন কমবে আস্তে আস্তে, এই অ্যাঙ্গেলটাও আস্তে আস্তে কমবে। মানে এই অ্যাঙ্গেলের সাপেক্ষে চাপের দৈর্ঘ্যের যে রেট অফ চেঞ্জ পরিবর্তনটা হচ্ছে, এটাই হচ্ছে আসলে কার্ভেচার। ওটা দিয়েই আমরা কি মেজার করব? বক্রতাটা মেজার করব, মানে রেট অফ চেঞ্জ অফ দিস অ্যাঙ্গেল উইথ রেসপেক্ট। স্যার এখানে বলো। স্যার এখানে ডিএস টা হচ্ছে কি থিটা, আর সরি ডি ফাইটা হচ্ছে থিটা, আর ডিএস টা হচ্ছে কি চাপ, চাপ আর্ক। একটা আর্ক আর একটা থিটা। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই পরিবর্তনটাই হচ্ছে রেট অফ চেঞ্জ অফ সাই উইথ রেসপেক্ট টু এস, এটাই হচ্ছে আসলে কার্ভেচারের পরিমাপ। ওকে, এটা যত কম হবে কার্ভেচার তত কম হবে। এই রেট যদি চেঞ্জ যদি কম হয় তাহলে কার্ভেচার কম হবে, আর রেট অফ চেঞ্জ যদি বেশি হয় তাহলে কার্ভেচারটা বেশি হবে আলটিমেটলি। যেমন এখানে যে ফিগারটা, এই ফিগার অনুসারে পরিবর্তনটা হচ্ছে বেশি কম্পারেটিভলি। যদি এটা এই কার্ভটা যদি আরেকটু স্ট্রেইট ফর্মে আঁকতাম, আরেকটু স্ট্রেইট মতো আঁকতাম, তাহলে সেক্ষেত্রে পরিমাপটা মানে আমার চেঞ্জটা হতো খুবই কম, তার মানে বক্রতাটা কম। আর এখানে আমার এই ফিগার অনুসারে বক্রতাটা একটু বেশি, কারণ ফিগারটা ব্যান্ডিংটা অনেক বেশি একটু। মানে আলটিমেটলি ওইটার এই যে তোমার এই অ্যাঙ্গেলের পরিবর্তনটা আর কি উইথ রেসপেক্ট টু এস, এটার উপর বেস করে আসলে এখান থেকেই তোমার কিন্তু ওই ফর্মুলাটা আসে। আমি একটু আগে তোমাকে যে ফর্মুলাটা দেখাইছিলাম, আমি তো প্রমাণটা দেখাচ্ছি না, আমরা ফর্মুলাটা ইউজ করব। এই যে এই ফর্মুলাটা আসলে সেখান থেকেই আসে আর। সো এই যে ক্যালকুলেশন করে ওরা দেখাইছে, দেখো ক্যালকুলেশন করে ফাইনালি ওরা এই ফর্মুলাই পাইছে, যে রো সমান 1 প্লাস y1 স্কোয়ার্ড হোল টু দি পাওয়ার 3/2 ওভার y2। তো এখানে রো হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, আর y1 মানে তোমরা তো জানো y1 মানে ফার্স্ট ডেরিভেটিভ dy dx, আর y2 মানে হচ্ছে সেকেন্ড ডেরিভেটিভ d স্কোয়ার y বাই dx স্কোয়ার। তাহলে আমরা এই ফর্মুলাটাই ইউজ করব, এই ফর্মুলাটাই আমরা ইউজ করব। আচ্ছা এটা না, এটা ওরা উল্টা লিখছে, এটা dx dy, এটা না, এটা যদি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে, তা আমরা তো নরমালি y সমান ফাংশন অফ x, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব। হ্যাঁ, ওইটা উপরের ফর্মুলাটা একটু আগে ওরা যেটা দেখাইছিলাম ওইটা হচ্ছে আসলে x ইজ ফাংশন অফ y হলে, তা আমরা তো y ইজ ফাংশন অফ x, মানে আমরা dy dx ক্যালকুলেট করব নরমালি, এজন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। তো এখানে এগুলো ইন্ট্রিনসিক ইকুয়েশন বলে, যে সমস্ত ইকুয়েশনে ওই যে সাই এবং এস থাকবে, কারণ এই সমস্ত ইকুয়েশন থেকে তোমার কাপা বের করা খুবই ইজি। ওই যে ডিএস বাই ডি সাই, না ডি সাই বাই ডিএস। এই জন্য এই ধরনের ইকুয়েশন থেকে, এই ধরনের ইকুয়েশন যদি তোমাকে দেওয়া থাকে সেখান থেকে তুমি কিন্তু ইজিলি এই যে দেখো ইজিলি কি বের করতে পারবা,
রো বের করতে পারবা ডিএস বাই ডি সাই, তার উল্টা হচ্ছে ডি সাই বাই ডিএস কাপা, কারণ ডিফারেন্সিয়েট করে ইজি। এই ইকুয়েশন গুলোকে বলা হয় ইন্ট্রিনসিক ইকুয়েশন। আমরা তো অনেক টাইপের ইকুয়েশন জানি, কার্টেসিয়ান, পোলার, পেডাল ইকুয়েশন, ইন্ট্রিনসিক ইকুয়েশন, তারপর আরেকটা আছে কি জানি প্যারামেট্রিক ইকুয়েশন। এটা হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন, যেখানে ইকুয়েশনটার মধ্যে ভেরিয়েবল থাকবে চাপের দৈর্ঘ্য এবং ওই অ্যাঙ্গেলটা, মানে স্লোপ যেখান থেকে বের হয় আর কি। আমরা এগুলো দেখবো না, আমরা কার্টেসিয়ানে যেহেতু আছি, আমি কার্টেসিয়ানের একটা প্রবলেমে চলে যাচ্ছি। এই হচ্ছে কার্টেসিয়ানের প্রবলেম। ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ দ্য ফলোইং কার্ভস। দেখো এখানে 1 2 3 4 চারটা কার্ভ দেওয়া আছে। তো আমরা কিভাবে বের করব, আমি ধরো একটা দেখাই, ধরো আমি 3 নাম্বারটা দেখাই, তাহলে আমার এই হচ্ছে প্রবলেম। তাহলে কিভাবে আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করব, কোন বিন্দুতে, x সমান π/2 বিন্দুতে। তাহলে আমার ফর্মুলা অনুসারে আমার কি লাগবে, এই যদি ফর্মুলা হয় তাহলে আমার dy dx লাগবে at the point x equal π/2, d square y by dx square লাগবে at the point x equal π/2। তাহলে ডিফারেন্সিয়েট করো, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলাম একবার, দুইবার করলাম। এবার আমরা ফার্স্ট ডেরিভেটিভের মান নিলাম π/2 বিন্দুতে, আমরা পেলাম 2, সেকেন্ড ডেরিভেটিভের মান পেলাম আমরা -4। তাহলে ফর্মুলা যদি মান বসাই আমরা এই রেজাল্ট পাচ্ছি। তো এখানে একটা মাইনাস সাইন আসে, তো সেটা আমরা ইগনোর করব, কারণ রেডিয়াস অফ কার্ভেচার, rho is the radius of curvature which is always positive। যদি কখনো এরকম নেগেটিভ সাইন আসে আমরা মানটাই বিবেচনা করব, কারণ চিহ্ন দিয়ে আমরা দিক হিসাব করি আর কি। তো এখানে রেডিয়াস, এটা তো কোনো ডিরেকশন নাই, তো আমরা জাস্ট মান বিবেচনায় যে আনসারটা পাবো সেটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। আর যদি তোমাকে কার্ভেচার বের করতে বলে এটার উল্টা, তখন হবে 4/5√5, কারণ আমরা জানি রো সমান 1/কাপা। কিভাবে এখানে প্রবলেম দেওয়া আছে এগুলো তোমরা বের করতে পারবে আর কি। এখন ধরো যদি তোমার রেডিয়াস অফ কার্ভেচার বের করতে বলে প্যারামেট্রিক ইকুয়েশনের ক্ষেত্রে, যেমন একটা এক্সাম্পল হচ্ছে এই যে এক্সাম্পলটা 3.8, এটা হচ্ছে প্যারামেট্রিক কার্ভের জন্য। তো প্যারামেট্রিক কার্ভের জন্য আমরা নতুন কোনো ফর্মুলা শিখবো না, এখানে যদিও ওরা নতুন একটা ফর্মুলা ওরা দিছে এই যে প্যারামেট্রিকের জন্য, ঠিকই কিন্তু কার্টেসিয়ানের ফর্মুলা ইউজ করেই আরেকটা ফর্মুলা তৈরি করা হচ্ছে। তো কষ্ট করে আমরা আরেকটা ফর্মুলা মনে রাখার দরকার নাই, আমরা একটা ফর্মুলা দিয়েই কাজ চালাবো। কার্টেসিয়ানের জন্য যেভাবে করতাম আমরা প্যারামেট্রিকের জন্য সেম ফর্মুলা ইউজ করব, কারণ আমরা কার্টেসিয়ানের থেকে dy dx কিভাবে বের করতে হয় আমরা জানি। ফার্স্টে কি করতে হবে, dx dθ মানে x এবং y দুটাকেই প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে। তাহলে x কে প্যারামিটারের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব আমরা, dx dθ এটা পাচ্ছি আমরা, একইভাবে dy dθ এটা পাচ্ছি। পরে আমরা জানি dy dx মানে হচ্ছে আসলে dy dθ ডিভাইড বাই dx dθ, তো সেখান থেকে আমরা dy dx পেলাম। এখন কথা হচ্ছে তুমি এখান থেকে কিভাবে d স্কয়ার y বাই dx স্কয়ার বের করবা, d স্কয়ার y বাই dx স্কয়ার এখান থেকে কেউ বলতে পারবা? যেটা পেলাম ওটাকে ডিফারেন্সিয়েশন করব এখন, মানে cot থিটা বাই 2 কে। হ্যাঁ, d স্কয়ার y বাই dx স্কয়ার। দেখো আমি কিন্তু ডিফারেন্সিয়েট করতেছি কার সাপেক্ষে, দিয়ে x এর সাপেক্ষে, রাইট? এই যে এটা dy dx আমি ডিফারেন্সিয়েট করতেছি x এর সাপেক্ষে, এই জন্য d স্কয়ার y বাই dx স্কয়ার। তাহলে এখানে কি কোনো x আছে? না স্যার। না, তাহলে কি ধরবো আমরা, আমরা cot x ধরি এটাকে। তাহলে cot x কে করলে কি হয়, মাইনাস কোসেক স্কয়ার না, জি মাইনাস কোস কোসেক স্কয়ার একটা হাফ আসবে। আবার থিটাকে কিন্তু করতে হবে, আমি কিন্তু x ধরে করলাম এটা, কিন্তু এটা তো x না, এটা তো থিটা, তাহলে আবার কি লাগবে, আমার d থিটা dx লাগবে। বুঝতে পারছো? ওকে, নাকি বুঝো নাই? চেইন রুল আর কি, চেইন রুল অনুসারে আমরা এটা করি না। জি স্যার। মান কিভাবে বসাবা, d থিটা dx এর মান, dx dθ মানে উল্টাটা। রাইট, এক্স্যাক্টলি ওই কাজটাই আমরা করব এখন। এখন আমরা তো d থিটা dx জানি না, বাট আমরা dx d থিটা তো জানি, dx d থিটা আমরা জানি, x প্রাইম দিছে ওরা, যাই হোক। তাহলে এইটার উল্টাটা আমরা বসাবো এখন, তাহলে হবে 1/2a sin স্কয়ার থিটা বাই 2। ওকে, তাহলে 1/sin স্কয়ার মানে আবারও কোসেক, তাহলে কোসেক 4 হবে আর কি। আর এখানে হচ্ছে
মাইনাস 1/4a কোসেক 4 থিটা বাই 2। তাহলে এইটাই হচ্ছে আমার সেকেন্ড ডেরিভেটিভের মান। তাহলে আমরা যদি কার্টেশিয়ানের প্যারামেট্রিকের প্রবলেমগুলো যদি কার্টেশিয়ান দিয়ে সলভ করতে চাই, সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা দরকার নেই, আমরা এটা দিয়েই কাজ চালাবো। তবে আমার এই যে সেকেন্ড ডেরিভেটিভটা কিভাবে বের করতে হয় সেটা তোমাকে একটু বুঝতে হবে। দেখো আলটিমেটলি ওইটাই পাইছে ওরা, ঠিক আছে? তাহলে তুমি মানটা বসাই দাও এবার, মানটা বসালে এবার ফর্মুলার মধ্যে ক্যালকুলেট করে যা আসে আর কি, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে কার্টেশিয়ানের জন্য নতুন কোনো ফর্মুলা শেখার দরকার নেই, প্যারামেট্রিকের জন্য নতুন কোনো ফর্মুলা শেখার দরকার নেই, কার্টেশিয়ানেরটাই আমরা ইউজ করব। আচ্ছা, এখানে বেশ কিছু প্রবলেম আছে, এগুলো তোমরা নিজেরা দেখবা। এরপরে দেখো আমরা মেইনলি দেখব তিনটে টাইপ দেখবো আমরা, কার্টেশিয়ান, প্যারামেট্রিক, পেডাল ইকুয়েশনটা দরকার নেই, আমি জাস্ট এরপরে দেখাবো পোলারটা। পোলারটা কি এখানে আছে? আপনি পেডাল ইকুয়েশন সম্পর্কে আইডিয়া রাখতে পারো বই থেকে, পেডাল ইকুয়েশনটা কি সেটা। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার পোলারের জন্য ফর্মুলা। এটা radius of curvature for কোথায় গেল পোলারটা? স্যার পেডাল কার্ভস এর পাশেই স্যার। ও হ্যাঁ, এই যে radius of curvature for polar curves। তাহলে পোলারের মধ্যে কি থাকে আমরা জানি, পোলারের ক্ষেত্রে আমার স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে কি থাকে? পোলারের মধ্যে থাকে আর থিটা, রাইট, আর থিটা থাকে। যেমন ধরো একটা বিন্দু থাকে, নির্দিষ্ট বিন্দু, তাকে আমরা পোল বলি, তাই না? পোল বলি একটা নির্দিষ্ট বিন্দু। আরো নির্দিষ্ট বিন্দুকে আমি একটা রেখা থাকে, তাকে আমরা ইনিশিয়াল লাইন বলি, আদি রেখা, ইনিশিয়াল লাইন। তাহলে এই দুইটা জিনিসের সাহায্যে আমরা একটা বিন্দুকে ইউনিকলি রিপ্রেজেন্ট করি। এই যে দুইটা জিনিস, একটা হচ্ছে এই নির্দিষ্ট বিন্দু বা পোল থেকে কত দূরে, যেটাকে আমরা আর বলি, কত দূরে। আর হচ্ছে এই যে ওপি, যেটাকে আমরা রেডিয়াস ভেক্টর নাম দিই, এটার নাম হচ্ছে রেডিয়াস ভেক্টর, সেটা ইনিশিয়াল লাইনের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করে। এই দুইটি ইনফরমেশন দিয়েই কিন্তু আমরা পোলার স্থানাঙ্ক ব্যবস্থাটা তৈরি করি। ওকে, তাহলে পোলার সিস্টেমের ক্ষেত্রে তাহলে আমার ভেরিয়েবল হচ্ছে আর এবং থিটা। তার মানে আমরা বলতে পারি আর ইজ ফাংশন অফ থিটা। যেমন কার্টেশিয়ানে ছিল ওয়াই ইজ ফাংশন অফ এক্স, এখন পোলারে হচ্ছে আর ইজ ফাংশন অফ থিটা। তাহলে এক্ষেত্রে আমার যে ফর্মুলাটা, রেডিয়াস অফ কার্ভেচার বের করার যে ফর্মুলা, সেই ফর্মুলা হচ্ছে তোমার এটাই হচ্ছে ফর্মুলা। এই যে রো সমান আর স্কোয়ার প্লাস আর ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 ওভার আর স্কোয়ার প্লাস 2 আর ওয়ান স্কোয়ার মাইনাস আর আর টু। এখানে আর ওয়ান কি? আর ওয়ান মানে হচ্ছে, যেহেতু আমি কি বলছিলাম ফাংশন অফ থিটা, তাহলে আর ওয়ান মানে হচ্ছে ডি আর বাই ডি থিটা, মানে জাস্ট লাইক ডিওয়াই ডিএক্স এর মতো। সিমিলারলি আর টু হচ্ছে এটা সেকেন্ড ডেরিভেটিভ, ডি স্কোয়ার আর বাই ডি থিটা স্কোয়ার। তাহলে এই ফর্মুলাটা ইউজ করেই আমরা রেডিয়াস অফ কার্ভেচার বের করব, তার রেসিপ্রোকাল নিলে তো কার্ভেচার চলে আসবে। আমি একটা প্রবলেম দেখাই, যেমন ধরো এই যে এখানে অনেকগুলো প্রবলেম আছে, আমি ধরো প্রথম প্রবলেমটা দেখাই। তাহলে কোনো নির্দিষ্ট বিন্দু কিন্তু বলে নাই এখানে, যদি নির্দিষ্ট বিন্দু বলতো সেই বিন্দুটা আমরা ফাইনালি ডেরিভেটিভে বসাতাম বা ফাইনাল আনসারে গিয়ে আমার বসাতে হতো আর কি। এখানে নির্দিষ্ট কোনো বিন্দু যেহেতু বলে নাই, আমরা আনসারের মধ্যে আর এবং থিটা থেকে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে ধরো প্রথমটা, তো আমাদের সুবিধার্থে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন এরকম যদি স্কোয়ার থাকে আর কি, লন নিব, যেমন ওরা লন নিছে, এখানে লগারিদম, এখানে লগ ইউজ করছে। তাহলে এটা আসলে যেহেতু কোনো ভিত্তি নাই, তুমি ভিত্তি হিসেবে ই ভিত্তিক মনে করবা, তো ই ভিত্তিকটাকে আমরা আলটিমেটলি লন দিব আর কি, ই ভিত্তিক এক্স কে আমরা লন এক্স বলি। এই বইয়ের শুরুতেই হয়তো বলা ছিল যে এখানে লগ বলতেই ই ভিত্তিক লগ বোঝানো হবে, কারণ ই ভিত্তিক লগ ইউজ করার সুবিধাটা কি, আমরা যখন ডিফারেন্সিয়েট করব ডিডিএক্স অফ লন এক্স,
তখন হবে জাস্ট 1/x। কিন্তু তুমি যখন tan ভিত্তিক নিবা, tan ভিত্তিক x কে যখন তুমি ডিফারেন্সিয়েট করবা বা log x কে যখন ডিফারেন্সিয়েট করবা, 1/x এর সাথে আরো একটা টার্ম কিন্তু চলে আসবে। এই কারণে আমরা মানে এটাই ইউজ করবো, অলওয়েজ ln x ইউজ করবো। আমরা যখনই লগ নিব আমরা ই ভিত্তিক লগটাই নিব বা লন নিব। তাহলে এখানে লগ মানে মনে রাখবা ই ভিত্তিক লগ, যাতে ডিফারেন্সিয়েশনটা আমরা ইজিলি ফর্মুলা দিয়ে করতে পারি, 1/x করতে পারি। ওকে, তাহলে আমি এখানে লগ নিলে তাহলে কি হবে, 2টা নেমে যাবে, তাহলে হবে 2 log r প্লাস আর log cos 2 থিটা সমান কি হবে, এটা 2 নামাও বা না নামাও ডাজন্ট ম্যাটার, এটা কনস্ট্যান্ট। এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করব। তাহলে 2 log r কে যদি আমি দেখো ডিফারেন্সিয়েট করব আমরা থিটা এর সাপেক্ষে, তাহলে 2 কনস্ট্যান্ট, log r কে করলে 1/r। যদি এটা ই ভিত্তিক না হয়ে অন্য কোনো ভিত্তি হতো আমরা 1/r লিখতে পারতাম না, 1/r এর সাথে আরো একটা জিনিস লিখতে হতো, ঝামেলা হতো আর কি সেক্ষেত্রে। এই জন্য আমরা যখনই লগ নিব ই ভিত্তিক লগ নিব বা লন নিব। আচ্ছা, তাহলে 1/r আবার r কে করলে dr/d থিটা, বা তুমি r1 লিখতে পারো, সমস্যা নেই, প্লাস log of cos, তাহলে হচ্ছে 1/cos, আবার cos কে করলে মাইনাস সাইন, আবার 2 থিটাকে করলে একটা 2 আসবে। আর ডান পাশে যেহেতু পুরোটাই কনস্ট্যান্ট 0, তাহলে আমরা এখান থেকে r1 বা dr/d থিটা এর মান পেলাম। এবার তুমি এটাকে আরো একবার ডিফারেন্সিয়েট করো, তাহলে r2 কত হবে, r2 হবে এটাকে uv অ্যাপ্লাই করে যা পাওয়া যায় আর কি। তাহলে আমি যদি uv অ্যাপ্লাই করি, ফার্স্ট আমি r কে রাখলাম, tan কে করলে হবে 2 sec স্কয়ার 2 থিটা, প্লাস এবার যদি তুমি r কে করো r1 tan 2 থিটা। এবার তুমি r1 এর মান, এই যে r1 সমান তো এটাই, সেটা যদি এখানে বসাই দাও তাহলে 2r sec স্কয়ার 2 থিটা, এটা তো আছেই, সরি, প্লাস r1 এর মান যদি আমি r1 সমান r এটা বসাই তাহলে হবে r tan স্কয়ার 2 থিটা। তাহলে আমরা r2 পেয়ে গেলাম। এবার আমাদের ফর্মুলা আছে রেডি, ফর্মুলার মধ্যে আমরা মান বসালেই কিন্তু এখন রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাব। দেখো কত আসে, এই যে r2 আমি যেটা বললাম সেটাই করছে ওরা। তাহলে ফর্মুলা আছে, মান বসালাম, ক্যালকুলেশনটা তুমি বুঝতে পারবা, ইজি ক্যালকুলেশন। ফাইনালি আমরা আনসার পেলাম -r বা -r কিউবড ডিভাইড বাই a স্কয়ার। তাহলে আমরা মাইনাস সাইন থাকলে আমি কি বলছিলাম, মাইনাস সাইনটা আমরা বাদ দিব ইন ম্যাগনিটিউড, মানে শুধু মান বিবেচনায়, নেগেটিভ সাইনটা আমরা নিব না যেহেতু এটা রেডিয়াস। তাহলে আমরা আনসার হিসেবে লিখতে পারি r কিউবড a স্কয়ার, অথবা তুমি চাইলে r এর মান যদি বসাতে চাও, r এর মান যদি বের করতে পারো আর কি, r এর মান এখানে বসাতে পারবা, তখন আনসারটা ইন টার্মস অফ থিটাতে আসবে। আর যদি মনে করো যে না আমার এটাই রাখবো আমরা, ওকে ফাইন, এটাই রাখো। এরপরটা দেখো, এই যে r টু দি পাওয়ার n ছিল, তাহলে আগের মতো লগ নিয়ে কাজটা করতে হবে। আর যদি r এর কোনো পাওয়ার না থাকে আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করি, যেমন 3 নাম্বার, এখানে r এর কোনো পাওয়ার ছিল না বিধায় আমরা কোনো লগ টুক নিই নাই, বা লগ নিলেও হবে, কিন্তু আননেসেসারি কেন নিব আর কি। তো আমার মনে হয় এখানে আর এই 3টা টাইপ আর কি মেইনলি। তো বেশ কিছু প্রবলেম দেওয়া আছে, তোমার কাজ হবে প্রবলেমগুলো সলভ করা। আমি আজকে আর নতুন কোনো টপিকে যাব না, আমরা আগামী ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার বের করা মূল বিন্দুতে। কারণ আমরা মাঝে মধ্যে এমন কিছু ফাংশন পাবো যে সমস্ত ফাংশনের ক্ষেত্রে তুমি ফার্স্ট ডেরিভেটিভ, বিশেষ করে সেকেন্ড ডেরিভেটিভ, কারণ তুমি জানো ফর্মুলা হচ্ছে এইটাই, তাই না, এই হচ্ছে ফর্মুলা, রেডিয়াস অফ কার্ভেচার হচ্ছে 1 + y1 স্কয়ার এট দ্য পয়েন্ট, যে বিন্দুতে বের করবো আর কি, 3/2, আর নিচে হচ্ছে y2 মানে সেকেন্ড ডেরিভেটিভ এট দ্য পয়েন্ট, যে বিন্দুতে বের করবো। মাঝে মধ্যে এমন কিছু ফাংশন আমরা পাই যে সমস্ত বিন্দু বসালে সেকেন্ড ডেরিভেটিভটা 0 হয়ে যায়। তো সেকেন্ড ডেরিভেটিভের মান যদি 0 হয়ে যায় তাহলে 1 বা সামথিং বাই 0, এটা কিন্তু অসংজ্ঞায়িত। বাট ওই বিন্দুতে কি কোনো রেডিয়াস অফ কার্ভেচার নাই? অবশ্যই আছে। তাহলে সেটা কিভাবে বের করবো? তাহলে আমাদের আগের যে ট্রেডিশনাল মেথড, সেই মেথডটা আর বের করা যাবে না, তখন আরেকটা মেথড আমাদের ইউজ করতে হবে, নিউটনস মেথড। এটা কখন ইউজ করবো আমরা? যে সমস্ত বিন্দুর জন্য, বিশেষ করে মূল বিন্দু যেটা হয়, সেকেন্ড ডেরিভেটিভের মান 0 হয়ে যাবে, কারণ ফর্মুলার মধ্যে সেকেন্ড ডেরিভেটিভের পার্টটা ডিনোমিনেটরে আছে, আর ডিনোমিনেটর 0 হলে তো অসংজ্ঞায়িত হয়ে যায়। এই সমস্ত ক্ষেত্রে আমরা নিউটনস মেথডটা অ্যাপ্লাই করব, মানে রেডিয়াস অফ কার্ভেচার এট দ্য অরিজিন, মূল বিন্দুতে রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে। যাই হোক, এটা আমি আজকে কভার করতে পারবো না, এজন্য আমি দেখাচ্ছি না। স্যার এই পিডিএফটা দিয়ে দেন। হ্যাঁ, দেওয়া আছে এটা অলরেডি, ওটা সেকশন এ তে আমি যে ক্লাসটা নিয়েছিলাম
ওদের ওখানে আপলোড করা আছে, একটু দেখে নিবা। তোমাদের কিন্তু একটাই গুগল ক্লাসরুম, সেকশন এ আর বি মিলে একটা ক্লাসরুম, জি স্যার। সবগুলো দেখতে পারবা। একটু খুঁজতে হবে আর কি কষ্ট করে। ওরা কিন্তু তোমাদের চেয়ে এগিয়ে আছে, তোমরা একটা ক্লাস মিস করাতে একটু পিছিয়ে আর কি। না হলে আগে প্যারালালই ছিল, আমার একটা সপ্তাহে সবার জন্য সেম টপিকই ছিল। এখন তোমরা এই যে লাস্ট রবিবারের ক্লাসটা মিস করাতে একটু পিছিয়ে গেল আর কি একটা ক্লাস। আচ্ছা, পিডাল ইকুয়েশনটা সম্পর্কে আইডিয়া আছে? না স্যার। এই যে দেখো, রেডিয়াস অফ কার্ভেচার ফর পেডাল কার্ভস। পেডাল ইকুয়েশনে আসলে যেটা থাকে, কি ফিগার দিল এটা, পেডাল ইকুয়েশন তো না এটা, পেডাল, হ্যাঁ এই যে আর থাকে আর পি থাকে। আর তো চিনো তুমি রেডিয়াস, আর হচ্ছে এটাই। এখানে পিটা হচ্ছে, এই যে দেখো পি কি, মানে পেডাল ইকুয়েশনটা কি আসলে সেটা একটু যদি তুমি দেখতে চাও, ফার্স্ট আমি তোমাকে দেখাই, একটু আইডিয়া রাখো। যেমন ইন্ট্রিনসিক ইকুয়েশন থেকে রেডিয়াস অফ কার্ভেচার বের করা খুবই ইজি, কারণ আমরা ইনিশিয়ালি যখন রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলাটা শিখেছিলাম সেটা কিন্তু ওই সাই এবং এস এর মাধ্যমেই ছিল। এই জন্য কোনো একটা ইকুয়েশন যখন সাই এবং এস এর মাধ্যমে দেওয়া থাকবে, ইজিলি একটা লাইনে ডিফারেন্সিয়েট করে আমরা বের করে ফেলতে পারবো। এখন পিডাল ইকুয়েশনটাও ইজি, তবে এগুলো মানে অত বেশি পপুলার না আর কি ইকুয়েশন গুলো। বাট এই যে বললাম, যেহেতু ইজি, ওই সমস্ত ইকুয়েশনে দেওয়া থাকলে যেহেতু কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার বের করা ইজি, এই জন্য আমরা মাঝে মধ্যে ওই ফর্মে নিয়ে তারপর কাজটা করি আর কি। যেমন এখানে পেডাল ইকুয়েশন, যেটা পেডাল ইকুয়েশন কাকে বলে আসলে, সেটাতে দুইটা ভেরিয়েবল থাকবে, একটা হচ্ছে আর, আর একটা হচ্ছে পি। এখন আর কি, তুমি মনে করো এই বক্ররেখাটা একটা বিন্দু, এটা তো তোমরা তো আর থিটা জানো, পোলারে হিসাব করো, পোলারে হিসাব করলে এটা হচ্ছে আর, অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে আর আমরা এখান থেকে পেলাম। তাহলে এখানে এই যে পিটা কি, পিটা হচ্ছে তুমি যদি এখানে একটা ট্যানজেন্ট লাইন ড্র করো, এটা হচ্ছে ট্যানজেন্ট লাইন পি বিন্দুতে, এবং মূল বিন্দু থেকে যদি তার লম্ব দূরত্বটা নাও সেটাই হচ্ছে পি। বুঝতে পারছো? এই পি হচ্ছে আসলে, মানে তুমি যদি যে বিন্দুর স্থানাঙ্ক বের করবা সেই বিন্দুতে যদি তুমি একটা ট্যানজেন্ট লাইন ড্র করো, সেই ট্যানজেন্ট লাইনের মানে লম্ব দূরত্বটা মূল বিন্দু থেকে দূরত্বটাই হচ্ছে আসলে পি। তাহলে কোনো ইকুয়েশনে যদি এই দুইটা ভেরিয়েবল থাকে আর এবং পি থাকে, তাকে বলবো আমরা পিডাল ইকুয়েশন। যেমন দেখো পেডাল ইকুয়েশন কেন ইউজ করা হয়, এই যে দেখো এক্ষেত্রে কিন্তু তোমার খুব ইজিলি তুমি রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাচ্ছ, কারণ আমাদের ইকুয়েশনে কি থাকবে, আর এবং পি থাকবে। তা আমি আর কে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে আর দিয়ে গুণ করলে কিন্তু রেডিয়াস অফ কার্ভেচার পেয়ে যাচ্ছে। যেমন ইন্ট্রিনসিকে আরো ইজি ছিল, কারণ ইন্ট্রিনসিকের জন্য রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলা কি ছিল, বা ডি সাই বাই ডিএস। হ্যাঁ, ইন্ট্রিনসিকের জন্য ছিল এটাই, ডিএস বাই ডি সাই, রো আর কি। আর কাপা যদি বলি, কার্ভেচার হচ্ছে ডি সাই বাই ডিএস। তাহলে দেখো আমার ইকুয়েশনটা যদি এস এবং সাই এর মাধ্যমে থাকে, একটা লাইনেই আমি আনসার পাচ্ছি। কিন্তু তুমি কার্টেসিয়ান এবং পোলার দেখো, এত ইজিলি কিন্তু আনসার আসে না। এই জন্য এই দুইটা সিস্টেমের বেনিফিট আছে, এই হচ্ছে বেনিফিট, মানে আমরা ইজিলি কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, পেডাল ইকুয়েশন যখন ডিসকাস করেই ফেললাম, একটা প্রবলেম দেখতে পারো তুমি। পেডাল ইকুয়েশন কোন এক্সাম্পল দেয় নাই? কোনো এক্সাম্পল তো দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি এক্সারসাইজে আছে কিনা একটু দেখি। এগুলো কার্টেসিয়ান, হ্যাঁ এইটা দেখো, এটা কিন্তু পেডাল ইকুয়েশন। ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার। দেখো পি এবং আর, পি এবং আর, পি এবং আর, বাকিগুলো কনস্ট্যান্ট, এ বি এগুলো কনস্ট্যান্ট। তা আমরা জানি পেডাল ইকুয়েশনের জন্য ফর্মুলা হচ্ছে আর ডি আর ডিপি, আর ডি আর বাই ডিপি। জাস্ট তাহলে তুমি এখানে আর এবং পি আছে, তো তুমি এই ইকুয়েশনটাকে পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলেই হয়ে যাবে। যেমন 2 নাম্বারটা, আমি 2 নাম্বারটা যদি তোমাকে দেখাই, দেখো
ডি এ স্কোয়ার আর কিউব। তাহলে তুমি পি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ডি আর বাই ডিপি বের করে নাও। এই যে ডি আর বাই ডিপি বের করলো, বা ওরা একসাথেই করে ফেলছে, কারণ আমরা জানি ফর্মুলা হচ্ছে আমার আর ডি আর বাই ডিপি। তাহলে আমার 3r দিয়ে ভাগ করলেই কিন্তু আনসার পেয়ে যাবে, তাহলে এ স্কোয়ার বাই 3r, এটাই আনসার, কারণ ফর্মুলা হচ্ছে আর ডি আর বাই ডিপি। তাহলে ইজিলি চলে আসে, এটাই হচ্ছে আমার রেডিয়াস অফ কার্ভেচার। বুঝতে পারছো? তাহলে ইজি আর কি। আর প্রথমে যেটা ইন্ট্রিনসিক বলেছিলাম ওটা তো আরো ইজি, একটা লাইন আর দিয়ে গুণ করার দরকার হয় এখানে পিডালে, এখানে তাও দরকার নাই। এই যে দেখো s সমান দেওয়া আছে c log sec psi, তুমি জাস্ট ds বাই d psi, এটাই হচ্ছে তোমার আনসার। ds বাই d psi যা আসে এটাই হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার। কার্ভেচার বের করতে চাইলে এটার রেসিপ্রোকাল নাও। তাহলে এই হচ্ছে ইন্ট্রিনসিক ইকুয়েশন। তাহলে এগুলো একটু মনে রাখতে হবে আর কি। ইন্ট্রিনসিক ইকুয়েশনে ভেরিয়েবল হচ্ছে চাপ, মানে আর্ক লেংথ এবং অ্যাঙ্গেলটা, ট্যানজেন্ট লাইনটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে আর কি, এক্স অক্ষ ধনাত্মক দিকের সাথে। তাহলে আমরা অনেকগুলো ফর্ম আসলে দেখলাম। তো আগামী ক্লাসে এই যে ইন্ট্রিনসিক ইকুয়েশন, এই যে the relation between arc length s and psi is called the intrinsic equation of a curve. বুঝতে পারছো? তাহলে ইন্ট্রিনসিক দেখলাম, পিডাল ইকুয়েশন দেখলাম, কার্টেসিয়ান, পোলার, আরেকটা কি প্যারামেট্রিক, সবই দেখলাম আর কি। তা একটা টপিকই বাকি যেটা আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ কভার করব, সেটা হচ্ছে ফাইন্ড দ্য রেডিয়াস অফ কার্ভেচার এট দ্য অরিজিন। তো আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার।